ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা রক্সি নামে একটা মেয়েকে দেখি, যে কিনা তার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে এসেছিল ম্যারেজ ব্যুরোতে। এখানে আসার পর সে জানতে পারে এই নামে নাকি অলরেডি ডিভোর্সের আবেদন করা হয়েছে। সে ভীষণ অবাক হয়ে যায় যে এই কাজ কে করলো। তখন তার মনে পড়ে একদিন তার স্বামী ক্লাইড তাকে একটা কাগজে সাইন করতে বলেছিল। সে কাগজটা দেখতে চাইছিল, তখন তার স্বামী বলছিল এটা হসপিটালের একটা জিনিস, তুমি সাইন করে দাও। রক্সি বুঝতে পারে তার মানে তার স্বামী তাকে মিথ্যা বলে ডিভোর্স পেপারে সাইন করিয়েছে। সে মনে মনে বলছিল, ক্লাইড, তোমার মা আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে তার সব কিছুই আমি সহ্য করেছি। তোমার সঙ্গে আমার সম্পর্ক 7 বছরের, তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? ওই মহিলা বলে, আপনি কি ডিভোর্স আবেদন তুলতে চান? সে বলে, না, দরকার নেই, ডিভোর্স সার্টিফিকেট রেডি হয়ে গেলে আমি এসে নিয়ে যাব। এরপর সে হসপিটালে আসলে দরজার বাইরে থেকে শুনতে পায় তার শাশুড়ি বলছিল, আমি গত 2 বছর ধরে প্যারালাইজড হওয়ার নাটক করছি। আমার অভিনয় এত ভালো যে রক্সি বুঝতেই পারেনি যে আমি আসলে সুস্থ। আমি নাটক করেছি শুধুমাত্র ওকে শাস্তি দেওয়ার জন্য। এখানে ওয়েন্ডি নামে একটা মেয়ে ছিল, যে আসলে রক্সির শাশুড়ির বান্ধবীর মেয়ে। সে বলে, আন্টি, রক্সি আপনার জন্য এত কিছু করেছে, এরকম করাটা কি ঠিক হচ্ছে? রক্সির শাশুড়ি বলে, বেশ করেছি, ওর কারণেই আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। 2-3 মাস আমাকে বিছানায় থাকতে হয়েছে, তাই এটা ওর শাস্তি। আচ্ছা, তোমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাহলে ও এখনও কেন বাড়ি ছেড়ে যাচ্ছে না? ক্লাইড বলে, এখনও ডিভোর্স সম্পন্ন হয়নি। তার মা বলে, আমি জানি না, ছেলের বউ হিসেবে আমি একমাত্র ওয়েন্ডিকেই চিনি। ওই মেয়েটা যদি ফ্রি বাড়ির কাজের লোক হয়ে থাকতে চায় তাহলে থাকুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। রক্সি বুঝতে পারে তার মানে এরা সবাই মিলে তাকে মিথ্যা বলেছে। সে এরপর একজনকে ফোন করে বলে, আগামী 7 দিন পর আমার ডিভোর্স হয়ে যাবে, তখন আমাকে এসে নিয়ে যেও। এরপর সে বাড়িতে এসে নিজের কাপড় চোপড় গোছাচ্ছিল। তখন তার স্বামী ক্লাইড বলে, তুমি এসব কি করছো? রক্সি বলে, আজ তোমার মা আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। ক্লাইড বলে, তাই কি তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো? তুমি এসব নাটক কার জন্য করছো বলো তো? তুমি ভুলে যেও না, তোমার কারণেই মা অসুস্থ হয়ে গিয়েছিল, তুমি আমাকে মায়ের ফোন ধরতে দাওনি। রক্সি তখন পুরনো কথা মনে করতে থাকে। তার শাশুড়ি কখনোই তাকে মেনে নেয়নি। বিয়ের আগে প্রায় সে নিজের মিথ্যা অসুখের কথার নাম করে ক্লাইডকে নিজের কাছে নিয়ে যেত। রক্সি মনে মনে বলতে থাকে, আমি ভেবেছিলাম হয়তো বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, তবে আমাদের বাসর রাতেও আমার শাশুড়ির কল আসে। ক্লাইড ফোন ধরতে চাইলে রক্সি তাকে না করে। ক্লাইড তাই আর ফোন তোলে না। পরদিন সকালে বাড়ির বাটলার বলে, স্যার, গতকাল রাতে বড় ম্যাডামের হার্ট অ্যাটাক হয়েছিল, দেরি হওয়ার কারণে সে প্যারালাইজড হয়ে গেছে। রক্সি বলতে থাকে, এই ঘটনার পর থেকে আমি সব কিছুর জন্য নিজেকে দায়ী করতাম। আমার মনে হতো আমার কারণেই আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, তাই ওনার সেবা করা আমার দায়িত্ব। গত 2 বছর ধরে আমি এগুলো করে যাচ্ছি। সে ক্লাইডকে বলে, ঠিক বলছো তুমি, আমি তার কাছে ঋণী। এই জন্য আমি প্রতিদিন ভোর 5টার সময় উঠে তার জন্য রান্না করি, কিন্তু তারপরেও সে সেই খাবার আমার মুখের উপর ফেলে দেয়, বলে সেগুলো নাকি রান্না ভালো হয়নি। আমাকেই ফ্লোর পরিষ্কার করতে হয়, আমাকে অনেক গালিও খেতে হয়। আমি কি সত্যি এগুলোর যোগ্য? ক্লাইড বলে, আমি এভাবে বলতে চাইনি। রক্সি বলে, আজ আমি ম্যারেজ অফিসে গিয়েছিলাম। ক্লাইড বলে, তার মানে তুমি সব কিছু জেনে গেছো? রক্সি বলে, 1 মাস আগে তুমি আমাকে যে পেপারে সাইন করিয়েছিলে সেটা ডিভোর্স পেপার ছিল। 7 দিনের মধ্যে ডিভোর্স সার্টিফিকেট রেডি হয়ে যাবে। ক্লাইড বলে, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, মা আমাকে বাধ্য করেছে, মা আমাকে ভয় দেখাচ্ছিল, আমার হাতে আর কোনো উপায় ছিল না। রক্সির মনে পড়ে যেদিন প্রথমবার ক্লাইড তাকে তার মায়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে আসে, সেদিন তার মা তার চেহারায় স্যুপ ঢেলে দেয় আর বলে, আমার ছেলের বউ হবে একমাত্র ওয়েন্ডি। এরপর সে চলে যায়। তখন ক্লাইড বলেছিল, তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর ক্লাইড বলে, রক্সি, মা প্যারালাইজড হয়ে গেছে, তাই তুমি চাকরি ছেড়ে দাও, মায়ের দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন। রক্সি মনে মনে বলছিল, তুমি যা বলেছ আমি তাই করেছি, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? তখনই তারা বাইরের শব্দ শুনতে পেয়ে সেখানে যায়। দেখা যায় ক্লাইডের মা আর ওয়েন্ডি বাড়িতে এসেছে। ক্লাইডের মা বলতে থাকে, ওয়েন্ডি এখন থেকে এখানেই থাকবে আমার দেখাশোনার জন্য। ওয়েন্ডি বলে, আন্টি, বাড়ির বউ রক্সি, তাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন না? রক্সির শাশুড়ি বলে, ওকে কি জিজ্ঞেস করার আছে, তোমার যে রুম পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও। ক্লাইড বলে, হ্যাঁ সত্যি, রক্সি রাজি আছে, তুমি যে কোনো একটা রুম পছন্দ করে নিয়ে নাও। রক্সি শুধু তার দিকে তাকিয়েছিল। এরপর ওয়েন্ডি রক্সির আঁকা সকল পেন্টিং নষ্ট করে দিতে বলে। রক্সি বাধা দিতে চাইলে ক্লাইড বলে, দেখো, এই পেন্টিংগুলোর এমনিতেও কোনো মূল্য নেই, এগুলো রেখে তুমি কি করবে? ওয়েন্ডি তাদের বিয়ের ছবিটাও ফেলে দেয়।
এরপর সে বলে আমি মাস্টার বেডরুমটা চাই, কারণ সেখান থেকে আন্টির সেবা করার সুবিধা হবে। ক্লাইড বাধা দিতে চায়, তবে রক্সি বলে ঠিক আছে, আমি তাহলে গেস্ট রুমে থাকবো। ক্লাইড তার হাত ধরে বলে তুমি হঠাৎ করে রাজি হয়ে গেলে যে? রক্সি বলে তুমিই তো চাও আমি যেন তোমার সব কথায় রাজি থাকি। এরপর দেখা যায় আজ ওয়েন্ডির সব পছন্দের খাবার রান্না করা হয়েছে। রক্সি সেখানে গেলে দেখতে পায় সবগুলো খাবার সি ফুড, আর সি ফুডে রক্সির অ্যালার্জি হয়। রক্সি মনে করে একদিন সে হসপিটালে ছিল, তখন ক্লাইড বলছিল আমি জানতাম না যে তোমার সি ফুডে অ্যালার্জি হয়, আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম পরিস্থিতিতে তোমাকে ফেলবো না। তবে বর্তমানে সে একটা খাবার রক্সির প্লেটে দেয়। রক্সি বুঝতে পারে ক্লাইড তার সকল প্রমিস ভুলে গেছে। তখন তার শাশুড়ি বলে ক্লাইড, ওয়েন্ডি তোমাকে অনেক ভালোবাসে, ও তোমার স্ত্রী হতে চায় না, শুধুমাত্র ওর মন রক্ষা করার জন্য একটা বিয়ের অনুষ্ঠান তোমাকে করতেই হবে। ও তো আর আইনগত তোমার স্ত্রী হতে চাইছে না, শুধুমাত্র একটা অনুষ্ঠান, সেটাও কি তুমি করতে পারবে না? রক্সি বলে অবশ্যই পারবে, কেন পারবে না। এরপর সে চলে যেতে থাকলে ক্লাইড তার হাত ধরে বলে দেখো এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান, মানুষকে দেখানোর জন্য, আমার স্ত্রী সবসময় তুমিই থাকবে, আর কিছুদিন পর গিয়ে আমি আমাদের ডিভোর্স এগ্রিমেন্ট উঠিয়ে ফেলবো। রক্সি কোনো কথা বলে না। পরদিন সকালে রক্সির শাশুড়ি বলছিল তুমি মাত্র উঠেছো, এবার এসে আমাকে সুন্দর করে পরিষ্কার হতে সাহায্য করো। তবে রক্সি গিয়ে খাবার খেতে বসে পড়ে। তখন ওয়েন্ডি বলে আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করছি। সে তার মুখ ধুতে সাহায্য করে, তবে এতে তার প্রচণ্ড ঘৃণা লাগছিল। রক্সি মনে করে কিভাবে গত 2 বছর ধরে সে তার শাশুড়ির খেয়াল রেখেছে। সে মনে মনে বলছিল এত কিছু করার পরও আমি কোনোদিন তার চেহারায় হাসি দেখিনি, আর ওয়েন্ডি শুধুমাত্র ভালো হওয়ার নাটক করেই সবাইকে এত খুশি করে দিতে পারে। এরপর এরা 3 জন একসঙ্গে রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করে ওয়েন্ডি রক্সির হাত টেনে হুইল চেয়ারে ধাক্কা দেয়। রক্সি দৌড়ে তার শাশুড়িকে বাঁচাতে যায়, তবে তখন তার শাশুড়ি দাঁড়িয়ে যায় আর রেগে রক্সিকে একটা ধাক্কা দেয়। রক্সির সাথে সাথেই একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। এরা দুজন এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর হসপিটালে রক্সির জ্ঞান ফেরে। তার স্বামী বলে তুমি অবশেষে উঠেছো, তুমি একটুর জন্য আমার মাকে মেরে ফেলতে। রক্সি বলে তুমি এসব কি বলছো, তারাই আমাকে মারতে চেয়েছিল। ক্লাইড বলে তুমি আবারও মিথ্যা কথা বলছো, ওয়েন্ডি আমাকে বলেছে তুমি মাকে ধাক্কা দিয়েছিলে। মা তো হুইল চেয়ারে থাকে, সে তোমাকে কি করে ধাক্কা দেবে? আর ওয়েন্ডির বয়স কত, ও এসব জানে? রক্সি রেগে পুলিশকে ফোন করে, তবে ক্লাইড পুলিশকে বলে আমাকে ক্ষমা করবেন, আমার স্ত্রীর মেন্টাল সমস্যা রয়েছে। সে ফোনটা ভেঙে ফেলে। সে বলতে থাকে তুমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলে, আর সেই দোষ দিতে চেয়েছিলে ওয়েন্ডির উপরে। এই সব কিছু তুমি অনেক আগে থেকেই প্ল্যান করছো, তাই না? তখনই ওয়েন্ডি আর বাড়ির বাটলার সেখানে আসে। ওয়েন্ডি বলে হ্যাঁ সত্যি, ওই আন্টিকে ধাক্কা দিয়েছে। বাটলার বলে আমি নিজের চোখে দেখেছি, সে বড় ম্যাডামকে মেরে ফেলতে চেয়েছিল। ক্লাইড রক্সিকে শাস্তি দিতে বলে। এরপর রক্সিকে বেল্ট দিয়ে আঘাত করা হচ্ছিল। ক্লাইড বলে তুমি তোমার অপরাধ স্বীকার করে নাও, আমি তোমাকে আর আঘাত করব না। কিন্তু রক্সি বলে যেই কাজ আমি করিনি সেটা আমি কেন স্বীকার করব? ওয়েন্ডি বলে আন্টি বলেছে এবার যেন ওকে ভালো মতো শিক্ষা দেওয়া হয়, নয়তো আন্টি আর তোমার সঙ্গে কথা বলবে না ভাইয়া। রক্সির মনে পড়ে একদিন তার শাশুড়ি একটা জেডের ব্রেসলেট নিয়ে তাকে মিথ্যা অপবাদ দিচ্ছিল যে রক্সি এটা চুরি করেছে। রক্সি বলে যে আমি এটা চুরি করিনি। তবে তার শাশুড়ি তাকে আঘাত করতে চাইলে ক্লাইড সামনে চলে আসে। রক্সি বলে তুমি আমাকে বিশ্বাস করো তাই না? ক্লাইড বলে তুমি আমার স্ত্রী, আমি তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? বর্তমানে রক্সি বলতে থাকে তার মানে যেই ছেলেটা আমাকে ভালোবাসতো সে অলরেডি চলে গেছে, এখন সে আর আমাকে ভালোবাসে না। সে তখন বলে হ্যাঁ এই সব কিছু আমি করেছি। ক্লাইড বলে আগে যদি স্বীকার করে নিতে তাহলে আমি এই শাস্তিটা তোমাকে দিতামই না। রক্সি তাকে চলে যেতে বললে ক্লাইড বলে মনে হচ্ছে তুমি এখনও নিজের ভুলটা বুঝতে পারছো না। সে তাকে 2 দিনের জন্য ঘরে নিয়ে বন্দি করে রাখতে বলে। তখন ওয়েন্ডি বাটলারকে কিছু ইশারা দেয়। এরপর 2 দিন পর ক্লাইড যখন রক্সিকে আনতে যায় তখন সে তার অবস্থা দেখে অনেকটা অবাক হয়ে যায়। রক্সি তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল, সে চিৎকার চেঁচামেচি করছিল। এরপর ক্লাইড বলে আগামীকাল আমার আর ওয়েন্ডির বিয়ে, দেখো এটা শুধুমাত্র একটা নাটক, এটা নিয়ে তুমি মন খারাপ করো না। ওয়েন্ডি বলে রক্সি চলো না আমার জন্য একটা বিয়ের পোশাক সিলেক্ট করে দেবে। ক্লাইড বলে ও এখনও অসুস্থ। রক্সি বলে কিন্তু ও অলরেডি বিয়ে করেছে, আমি তো এখনও বিয়ে করিনি, এটাই আমার প্রথমবার। ক্লাইড বলে হ্যাঁ সত্যি ওর বয়স অনেক কম, তুমি ওকে একটু সাহায্য করে দাও। এরপর তারা শপিং মলে গেলে রক্সি একটা বিয়ের ড্রেস দেখতে পায়, যেটা আসলে সেই তার পছন্দ মতো বানাতে বলেছিল। এই ডিজাইনটা তার মা করতে দিয়েছিল।
তবে ওয়েন্ডি বলে এটাই তার পছন্দ হয়েছে। রক্সি তাকে আটকাতে চায়, তবে ক্লাইড তাকে বাধা দেয়। এরপর রক্সি সেই বিয়ের পোশাকটা পরে। একটু পরে সে একটা চাকু বের করে সেটাকে কেটে ফেলে। রক্সি এটা দেখে তাকে একটা থাপ্পড় মারে। তবে ওয়েন্ডি কান্না করে বলতে থাকে, বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। ক্লাইড তার কথাই বিশ্বাস করে, আর সে রক্সিকে অনেক বকাঝোকা করে ওয়েন্ডিকে নিয়ে চলে যায়। এরপর পরদিন বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সবাই বলছিল মিস্টার ক্লাইডের আগের বউও এসেছে, মনে হচ্ছে সে তার স্বামীকে ছাড়তে পারছে না। এক মহিলা বলে ভালো হয়েছে যে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কারণ তার কারণেই তার শাশুড়ি প্রায় মরতে বসেছিল। হোস্ট বলে এখন বর এবং কনে একজন আরেকজনকে কিস করতে পারে। ক্লাইড মনে মনে বলছিল, রক্সি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি নিশ্চয়ই আমার জিনিসটা বুঝতে পারছো। সে এরপর ওয়েন্ডিকে কিস করে। পরে রক্সি যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন সে শুনতে পায় ওয়েন্ডি আর ক্লাইড কথা বলছে। ক্লাইড বলে, ওয়েন্ডি শব্দ করো না। ওয়েন্ডি বলে, তুমি ভয় পাচ্ছ না? তোমার স্ত্রী আজ না কাল তো জানতেই পারবে। তুমি কি তাকে বিয়ে করে অনুশোচনা করছো? ক্লাইড বলে, হ্যাঁ। এরপরই সে তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। রক্সি মনে মনে বলছিল, এটাকে তুমি বলছিলে লোক দেখানো বিয়ে, তাই না? আমি আগেই বুঝতে পেরেছি তুমি আর আমাকে ভালোবাসো না। ঠিক আছে, কাল আমি চলে যাচ্ছি, তোমরা দুজন ভালো থেকো। পরদিন রক্সি বাইরে আসলে তার শাশুড়ি বলে, আমরা 3 জন স্প্রিং বিলাতে যাচ্ছি, তুমি ভালো মতো সবগুলো বিছানা পরিষ্কার করে রেখো। ক্লাইড বলে, তুমি কোথায় যাচ্ছ? রক্সি বলে, ম্যারেজ অফিসে। ক্লাইড বলে, হ্যাঁ, আজকে তো ডিভোর্স আবেদন তোলার কথা, তুমি তুলে নিয়ে আসো। আমি ওনাদেরকে কথা দিয়েছি আজ ওনাদের সঙ্গেই যাব। এরপর তারা বেরিয়ে যায়। তখন রক্সিও নিজের লাগেজ নিয়ে বেরিয়ে যায়। সে ম্যারেজ অফিসে এসে নিজেদের ডিভোর্স সার্টিফিকেট নিয়ে নেয়। পরে সেগুলো একটা ফাইলের ভেতরে দিয়ে ক্লাইডের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিতে বলে। এরপর যখন সে বাইরে আসে তখন একসাথে অনেকগুলো গাড়ি আসে। একজন লোক বলে, আমি মিস্টার ক্যাভিনের অ্যাসিস্ট্যান্ট, আপনাকে নিতে এসেছি। আমি তোমাদের একটু বলে দিই, ক্যাভিন হলো রক্সির ছোটবেলার বন্ধু। যাওয়ার সময় রক্সি নিজের বিয়ের আংটিটা ফেলে দিয়ে যায়। অন্যদিকে ক্লাইড নিজের বিয়ের আংটি দেখছিল। সে মনে মনে ভাবছিল, রক্সি মানুষকে খুশি করতে পারে না ঠিকই, তবে মা যখন অসুস্থ ছিল গত 2 বছর ধরে ও মায়ের সাথেই ছিল। ক্লাইডের মা বলতে থাকে, তুমি এত চুপচাপ বসে আছো কেন? নাকি এখনও তোমার ওই স্ত্রীর কথা ভাবছো? ক্লাইড বলে, মা আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনার সকল ইচ্ছা যদি আমি পূরণ করি তাহলে আপনি আমার আর রক্সির মাঝখানে আর আসবেন না। তার মা বলে, ঠিক আছে, আমি আর তোমাদের মাঝখানে আসবো না। ক্লাইড মনে মনে বলছিল, এবার আমি আর রক্সি শান্তিতে থাকতে পারবো, আমাদের মাঝখানে আর কেউ আসবে না। পরদিন যখন তারা বাড়িতে যাচ্ছিল তখন ক্লাইড মনে মনে বলছিল, আমার রক্সিকে দেখতে খুব ইচ্ছা করছে। বাড়িতে গিয়ে রক্সিকে প্রথম বলবো যে এখন থেকে মা আর আমাদের বিষয়ে নাক গলাবে না, ও নিশ্চয়ই অনেক খুশি হয়ে যাবে। তবে ভেতরে এসে দেখে রক্সি সেখানে নেই। বাড়ির কাজের মহিলা তাকে ওই ফাইলটা দেয়। ক্লাইড এতে ডিভোর্স সার্টিফিকেট দেখে অনেক অবাক হয়ে যায়। তখন তার মা বলে, খুব ভালো হয়েছে। ক্লাইড বলে, মানে কি? আপনি রক্সিকে কি বলেছেন? তার মা বলে, আমি কিছুই বলিনি, তবে আমি শুনেছি বিয়ের রাতে নাকি সে অনেকক্ষণ তোমার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ক্লাইড প্রচণ্ড ভয় পেয়ে যায় যে তার মানে রক্সি সব কিছু শুনেছে। এরপর ওয়েন্ডি ক্লাইডের কাছে এসে বলে, চলো না আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। ক্লাইড বলে, দেখো ওয়েন্ডি, তুমি ভালো করেই জানো আমার স্ত্রী শুধুমাত্র রক্সি। গতকাল যেটা হয়েছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। তুমি যা চাও সবই আমি দিতে পারবো, তবে আমার স্ত্রীর জায়গা আমি তোমাকে দিতে পারবো না। দয়া করে আমাকে কোনো বিষয়ে জোর করো না। ওয়েন্ডি বলে, ঠিক আছে, আমি তোমাদের মাঝখানে আসবো না। ক্লাইড বলে, আমি জানতাম তুমি অনেক ভালো একটা মেয়ে। এরপর সে চলে যায়। তবে ওয়েন্ডি এতে প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে রক্সি ক্যাবিনের কাছে আসে। তখন তার মনে পড়ে একদিন ক্যাবিন স্কুল থেকে হঠাৎ চলে যাচ্ছিল। রক্সির হাতে একটা চিঠি ছিল, তবে সেটা সে ক্যাবিনকে দিতে পারে না। ক্যাবিন মনে মনে বলছিল, রক্সি, পরিবারের ঝামেলার মধ্যে থেকে যদি আমি বেঁচে ফিরে আসি তাহলে অবশ্যই আমি তোমার কাছে আসব। বর্তমানে সে বলে, আমি আমার চান্স একবার নষ্ট করেছি, আর না, এইবার তোমাকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ক্যাবিন তার হাতে একটা কিস করে। এরপর রক্সি ক্যাবিনের সঙ্গে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে আসে। তবে ওই সময় ক্যাবিন তাকে ধরে কিস করতে চায়, কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। দেখা যায় তাকে কল করেছে ক্লাইড। ক্লাইড বলে, তোমার নাটক শেষ হয়েছে, এবার বাড়িতে ফিরে আসো। তখন ওয়েন্ডি এসে বলে, ক্লাইড, সারাদিন তুমি অনেক জার্নি করেছো, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপরই সে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে তুমি ফোনে আছো। ক্লাইড বলতে থাকে, রক্সি ভুল বুঝো না, আসলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।
তবে ওই সময় কেভিন বলে, রক্সি, তুমি তো বলেছিলে আজ রাত তুমি আমার সঙ্গে থাকবে। ক্লাইড বলে, রক্সি, এত রাতে তোমার সঙ্গে কে আছে? কেভিন ফোনটা রেখে দেয়। ওই সময় ওয়েন্ডি বলে, রক্সি এত রাতে একটা পুরুষের সঙ্গে আছে, ও এত খারাপ। ক্লাইড তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে এখনই রক্সি কোথায় আছে সেই তথ্য বের করতে। অন্যদিকে কেভিন রক্সিকে কিস করে। এর মধ্যেই ক্লাইডের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম এয়ারপোর্টে আছে, খুব শীঘ্রই তারা কান্ট্রি এতে চলে যাবে। ক্লাইড তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে রক্সি নিজের হাত দেখছিল। তখন তার মনে পড়ে ক্লাইড তাকে কত যত্ন করে বিয়ের আংটি পরিয়ে দিয়েছিল। বর্তমানে কেভিন একটা আংটি নিয়ে আসে আর সাথে সাথেই তার হাতে পরিয়ে দেয়। সে বলে, এই আংটিটা তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। তখনই সেখানে ক্লাইড চলে আসে। সে কেভিনকে সরে যেতে বলে। সে বলে, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? কেভিন বলে, আমি যতদূর জানি আপনাদের ডিভোর্স হয়ে গেছে। ক্লাইড বলে, রক্সি, শুধুমাত্র আমি আমাদের ডিভোর্সের আবেদন তুলে নেইনি বলে তুমি একটা অভিনেতাকে ভাড়া করে এনেছো নাটক করার জন্য। এতে তুমি নিজেকেই অপমান করছো। রক্সি বলে, তুমি খুব বেশি ভাবছো। আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি দয়া করে এখান থেকে চলে যাও। ক্লাইড বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, এবার চলো আমার সঙ্গে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে ছাড়া কি করে খাবে বলো তো? রক্সি বলে, আমি তোমাকে ভালোবাসি না, কারণ তুমি ভালোবাসার যোগ্য না। হ্যাঁ, আগে আমি তোমাকে ভালোবাসতাম, তবে বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো? আমাকে মিথ্যা বলে তুমি ডিভোর্স পেপারে সাইন করিয়েছো। তোমার মা 2 বছর ধরে আমাকে টর্চার করেছে, নিজের চোখে সেগুলো দেখেছো, তবে কিছুই বলনি। তুমি আমাকে বলেছিলে ওয়েন্ডির সঙ্গে তোমার বিয়ে শুধুমাত্র একটা নাটক, কিন্তু তারপরও তুমি তার সঙ্গে রাত কাটিয়েছো। ক্লাইড বলে, তুমি সব কিছু শুনেছ? বিশ্বাস করো, আমি ড্রাঙ্ক ছিলাম। তুমি বিশ্বাস করো, আমি অন্য কারোর সঙ্গে যাই করি না কেন, আমার স্ত্রী সবসময় তুমিই থাকবে। তখন সেখানে ওয়েন্ডি এসে বলে, আমি জানতাম রক্সি আমাকে ভুল বুঝবে, তাই আমি এখানে তাকে বুঝিয়ে বলতে এসেছি। রক্সি বলে, আমাকে কিছু বোঝানোর প্রয়োজন নেই, তোমরা দুজন খুব পারফেক্ট ম্যাচ, তোমাদেরকে অভিনন্দন। এই বলে সে চলে যেতে থাকলে ক্লাইড আবারও তাকে বাধা দিতে চায়। তখন কেভিন সিকিউরিটি ডেকে তাদেরকে ধরে ফেলে। ওয়েন্ডি বলে, রক্সি, বিশ্বাস করো, সেটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল। যদিও আমরা সারা রাত একসঙ্গে ছিলাম, তবে ক্লাইড সারা রাত তোমার নামই বলছিল। রক্সি বলে, ক্লাইড, তোমাকে ভালোবাসা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপর ক্লাইড বাড়িতে মন খারাপ করে বসেছিল। তখন তার মা এসে বলে, বেশ হয়েছে ও চলে গেছে, ওর মতো একটা সাধারণ পরিবারের মেয়ে আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য নাকি? আমি জানি না তুমি ওর মধ্যে কি দেখেছো, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। ওয়েন্ডির দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর হাসি খুশি থাকে। তোমার সঙ্গে ওয়েন্ডিকেই সব থেকে বেশি ভালো মানায়। ক্লাইড তার মাকে চুপ করতে বলে। তার মা বলে, কেন, আমি কিছু ভুল বলেছি? ওর কারণেই আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। ক্লাইড তার মাকে ধমক দিয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার আপনি ঘরে চলে যান। এরপর সে যখন সিগারেট খেতে চায়, তখন তার মনে পড়ে রক্সি বলেছিল সিগারেট শরীরের জন্য খুবই খারাপ। তুমি আমাকে কথা দাও, তুমি আর এগুলো খাবে না। সে যখন ড্রিঙ্ক করতে যায়, তখন তার মনে পড়ে একদিন ড্রিঙ্ক করে সে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। রক্সি বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করলে? তুমি তো জানোই তোমার পেটের অবস্থা ভালো না। এরপর থেকে ড্রিঙ্ক একটু কম করো। ক্লাইড বলতে থাকে, রক্সি, তুমি আবার কবে আমার কাছে ফিরে আসবে? তখন ওয়েন্ডি এসে বলে, তুমি এখনও রক্সির কথা ভাবছো? ও অন্য একটা পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, তুমি ওকে ভুলে যাও, আমি তো আছি তোমার সাথে। ক্লাইড তার হাত ধরে বলে, আমি তোমাকে বাড়িতে রেখেছি কারণ আমি ভেবেছিলাম তুমি বুদ্ধিমতী একটা মেয়ে। আমি তোমাকে বলেছি আমার স্ত্রী একমাত্র রক্সি। ওয়েন্ডি আরও কিছু বলতে চাইলে সে তাকে ধমক দিয়ে বলে, রক্সি শুধুমাত্র আমার উপর রেগে আছে, আমি ওকে ভালো মতো বোঝালেই ও আবার আমার কাছে চলে আসবে। এরপর সে নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে সে বাইরে আসলে তার মা বলে, তাড়াতাড়ি খেতে বসো, আজ সব কিছু রান্না করেছে ওয়েন্ডি। তখন ওয়েন্ডি সেখানে আসলে ক্লাইড বলে, এটা খুলে ফেলো, এটা রক্সির এপ্রন। তার মা বলে, ওয়েন্ডি সকালবেলা উঠে তোমার জন্য রান্না করেছে, শুধুমাত্র একটা এপ্রনই তো পরেছে, তাই না? ক্লাইড চিৎকার করে বলে, এটা খোলো, এটা আমার স্ত্রীর। তখন তার মা বলে, রক্সি তোমাকে কি জাদু করেছে? ওর মধ্যে কি আছে? ও একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তারপরও তুমি ওর হয়ে কেন কথা বলছো? ক্লাইড বলে, একটু দয়া করে ভালো মতো কথা বলুন, সে আপনার ছেলের বউ। তার মা বলে, এমন মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানি না, ওর কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। ক্লাইড তখন তাকে ধমক দিয়ে বলে, যথেষ্ট হয়েছে, আপনি অসুস্থ ছিলেন মাত্র 3 মাস, অথচ গত 2 বছর ধরে আপনি ওর উপর টর্চার করে যাচ্ছেন। ও অলরেডি আপনার জন্য অনেক করেছে। এরপর সে চলে যায়। ওয়েন্ডি এরপর চেয়ারে বসে কাজের মহিলাকে বলে তার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে। ক্লাইডের মা বলে,
ওয়েন্ডি, আমাকে এখন রিহ্যাবে যেতে হবে। ওয়েন্ডি বলে, আপনি অলরেডি সুস্থ, রিহ্যাবে যাওয়ার কি দরকার আছে? ক্লাইডের মা বলে, আমি পুরোপুরি সুস্থ না, ডাক্তার বলেছে আমাকে এখনও মাঝে মাঝে রিহ্যাবে যেতে হবে। আমার জন্য ওষুধ নিয়ে আসো। ওয়েন্ডি রেগে যায়, তবে তারপরও সে ওষুধ নিয়ে আসে, কিন্তু ক্লাইডের মা সেটা মুখে দিয়েই তার জামার উপর ফেলে দেয়। সে বলে, তুমি এটা কি এনেছো? রক্সি সবসময় আমার ওষুধের তাপমাত্রা চেক করে আনতো। ওয়েন্ডি চিৎকার করে বলে, আমি রক্সি নই, আমি এত কিছু পারবো না। ক্লাইডের মা মনে মনে বলছিল, যদি রক্সি হতো এতক্ষণে মাটিতে বসে আমার কাছে ক্ষমা চাইতো, ফ্লোরও পরিষ্কার করতো। ওয়েন্ডি এরপর তাকে তাড়াহুড়া করে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে ক্লাইডের মা বলে, ওয়েন্ডি, আমাকে একটু সাহায্য করো, আমি একা একা আর পারছি না। ওয়েন্ডি তার কাছে গেলে ক্লাইডের মা তার হাত ধরে। ওয়েন্ডি তখন তাকে সরিয়ে দিয়ে বলে, আপনি কিভাবে ধরছেন, আমি ব্যথা পাচ্ছি। ক্লাইডের মা বলে, তুমি একটু বেশি রিয়াক্ট করছো না? রক্সি সবসময় আমার সাথে ছিল, সে তো কখনো এমন করেনি। ওয়েন্ডি বলে, রক্সি 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 যদি এতই ভালো হবে তাহলে রক্সিকে কেন আপনি বের করে দিলেন? ক্লাইডের মা মনে মনে বলছিল, ওয়েন্ডি এখনো ছোট, আর তাছাড়া ওর অভ্যাস নেই, ধীরে ধীরে ও রক্সির চাইতে অনেক ভালো একটা ছেলের বউ হতে পারবে। এরপর সে বলে, আচ্ছা আমাকে নিয়ে এবার ছাদে চলো, ডাক্তার বলেছে আমাকে সিঁড়ি দিয়ে হাঁটাহাঁটি করতে। ওয়েন্ডি বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? সেটা 10 তলার উপরে। ক্লাইডের মা বলে, তোমার আজ কি হয়েছে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি সবসময় আমার দেখভাল করবে। ওয়েন্ডি এরপর তাকে নিয়ে সিঁড়ি দিয়ে যেতে থাকে। কয়েক সিঁড়ি গিয়েই সে তাকে বলে, আমি আর পারবো না, আপনি একা একা যান। ক্লাইডের মা বলে, তোমার কি হয়েছে আজকে? তুমি বলেছিলে তুমি ক্লাইডকে ভালোবাসো, এই কারণে আমি ক্লাইড আর রক্সির মধ্যে ঝামেলা তৈরি করে তোমার জন্য জায়গা করে দিয়েছি, তাহলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? রক্সি কখনোই আমার সঙ্গে এভাবে ব্যবহার করেনি। ওয়েন্ডি বলে, তাই তো, সে আপনার জন্য এত কিছু করেছে, দাসীর মতো আপনার সব কাজ করে দিয়েছে, কিন্তু বিনিময়ে সে কি পেয়েছে? আপনার অবহেলা, আপনার গালাগালি, শেষ পর্যন্ত আপনি তাকে বাড়ি থেকে বেরই করে দিয়েছেন। তাহলে এত ভালো কাজ করে লাভ কি? তবে আপনি আমাকে একটা ভালো জিনিস মনে করিয়ে দিলেন, আমি এত কষ্ট করেছি শুধুমাত্র ধনী পরিবারে বিয়ে করার জন্য, ভালো থাকার জন্য, কিন্তু আপনি সাথে থাকলে আমার সংসার কোনোদিনও ভালো হবে না। আপনার মতো শাশুড়ি থাকলে সেখানে আমি কিভাবে থাকব? ক্লাইডের মা বলে, তুমি তাহলে কি চাইছো? ওয়েন্ডি তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। এরপর সে ক্লাইডের মায়ের কাছে গিয়ে বলে, ক্লাইডের সাথে শুধুমাত্র একজন মহিলা থাকলেই হবে, সেটা হলো আমি, আপনার তার সাথে থাকার কোনো প্রয়োজন নেই। তার মা বলে, ক্লাইড যখন এটা জানতে পারবে সে তোমাকে ছাড়বে না। ওয়েন্ডি বলে, কি করে জানবে? সে জানবে তার মা একা একা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, আমি আরও তার মাকে হসপিটালে নিয়ে এসেছি, সে উল্টো আমাকে ধন্যবাদ জানাবে। ক্লাইডের মা এরপর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ক্লাইড রক্সির কথা মনে করছিল। সে মনে মনে বলছিল, রক্সি, আমি যদি তোমাকে বিশ্বাস করতাম তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে যেতে না। সে তার এক লোককে রক্সি কোথায় আছে সে ব্যাপারে খোঁজ করতে বলে, আর ওই ছেলেটাকে সেই ব্যাপারেও খোঁজ করতে বলে যে কিনা রক্সিকে নিয়ে গেছে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বড় ম্যাডাম সিঁড়ি থেকে পড়ে গেছে। এরপর ক্লাইড হসপিটালে এসে ওয়েন্ডিকে বলে, মা হঠাৎ করে সিঁড়ি থেকে কি করে পড়ে গেল? ওয়েন্ডি বলে, সব দোষ আমার, আন্টি ছাদে উঠতে চেয়েছিল, আমি তাকে সাহায্য করছিলাম, হঠাৎ করেই সে পা পিছলে পড়ে যায়, আমি তাকে ধরার অনেক চেষ্টা করেছি, তবে আমি অনেক দুর্বল। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে, তুমি কি আমার উপর রেগে আছো? ক্লাইড বলে, না, আমি রেগে নেই। সে মনে মনে বলছিল, রক্সি যখন মায়ের সঙ্গে ছিল তখন মায়ের এরকম দুর্ঘটনা কখনোই ঘটেনি। এরপর ডাক্তার বেরিয়ে আসলে বলে, পেশেন্ট আবারও প্যারালাইজড হয়ে গেছে এবং কিছুদিন হয়তো সে কথাও বলতে পারবে না। ওয়েন্ডি তখন খুশি হয়। এই জিনিসটা ক্লাইড খেয়াল করে। সে বলে, তুমি কি এইমাত্র হাসলে? ওয়েন্ডি বলে, তুমি এসব কি বলছো, আমার তো কান্না পাচ্ছে। এরপর তারা ক্লাইডের মায়ের সঙ্গে দেখা করতে আসে। ক্লাইডের মা ওয়েন্ডিকে দেখেই প্রচণ্ড ছটফট করতে শুরু করে। সে আঙুল দিয়ে তাকে ইশারা করে দেখাতে চায়, তবে ওয়েন্ডি তার হাত ধরে রাখে। ক্লাইড বলে, মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে? তুমি কি কিছু বলতে চাইছো? ওয়েন্ডি বলে, আন্টির অনেক খারাপ লাগছে, সে একবার প্যারালাইজড হয়ে গিয়েছিল, সেখান থেকে কোনো মতে সুস্থ হয়েছে, এখন আবার প্যারালাইজড হয়ে গেছে। ক্লাইড বলে, মা তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সব থেকে ভালো ডাক্তারের খোঁজ করব। ওয়েন্ডি বলে, হ্যাঁ আন্টি, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। ক্লাইড মনে মনে বলছিল, এখানে এমন কিছু হচ্ছে যা আমি বুঝতে পারছি না, সব কিছু কেমন অদ্ভুত লাগছে। সে এরপর একটা কেয়ারটেকারকে ফোন করে ডাকতে বলে। তখন ওয়েন্ডি বলে, কেয়ারটেকারের কোনো প্রয়োজন নেই, আমি আন্টির খেয়াল রাখবো। ক্লাইড বলে, তাহলে তো ভালো, আমি এখন তাহলে আসি।
সে যাওয়ার সাথে সাথেই ওয়েন্ডি ক্লাইডের মাকে একটা থাপ্পড় মারে আর বলে, বুড়ি, এখনই কি নিজের ছেলেকে সবকিছু বলতে যাচ্ছিলি নাকি? ক্লাইড বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে তার মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করতে বলে। এরপর সে দরজা দিয়ে একটু দেখতে পায় ওয়েন্ডি তার মাকে খাবার খাওয়াচ্ছে। ক্লাইড মনে মনে বলছিল, মা আর ওয়েন্ডির সম্পর্ক আগে থেকেই অনেক ভালো, আমি কেন উল্টোপাল্টা ভাবছি। সে চলে গেলে দেখা যায় ওয়েন্ডি ক্লাইডের মাকে বলছে, ভালো হয়ে চলো, নয়তো তোমাকে টর্চার করার আমার কাছে হাজারটা উপায় রয়েছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট এসে ক্লাইডকে বলে, আমরা রক্সি ম্যাডামের কোনো খোঁজ পাইনি, তাকে যেই লোকটা নিয়ে গেছে সে হয়তো অনেক পাওয়ারফুল। ক্লাইড রেগে গিয়ে বলে, তোমাদেরকে আমি কেন তাহলে বেতন দিয়ে রাখছি? একটা মানুষের ঠিকানা জোগাড় করতে পারছো না? আমি জানি না, যে কোনো মূল্যে রক্সি কোথায় আছে সেটা খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, ওলসন গ্রুপের প্রধান কয়েকদিনের ভেতরেই বিয়ে করছে, সে আপনাকে ইনভিটেশন পাঠিয়েছে। সে বলে, ঠিক আছে, তবে তোমরা যে কোনো মূল্যে রক্সিকে খুঁজে বের করো। ওয়েন্ডি আড়াল থেকে শুনে বলছিল, রক্সি, তুমি আর কখনো ফিরে আসতে পারবে না, তোমার সব কিছু এখন আমার। অন্যদিকে রক্সি আর ক্যাবিনের বাড়িতে আসে। রক্সি বলতে থাকে, তোমার বাড়ি এত বড়? আশেপাশের লোকেরা বলে, ম্যাডাম, আপনি হয়তো জানেন না, আমাদের স্যার ওলসন গ্রুপের মালিক। রক্সি বলে, আমি ওলসন গ্রুপের নাম শুনেছি, সেটা তো অনেক বড় কোম্পানি, তুমি তাহলে এত ধনী? ক্যাবিন বলে, হ্যাঁ, আর এখন থেকে আমার সব কিছু তোমারও। রক্সি সেখানে টিউলিপ ফুল দেখতে পায়। ক্যাবিন বলে, আমি জানি তোমার টিউলিপ ফুল অনেক পছন্দ। আশেপাশের সেবকেরা বলছিল, এই কারণেই তো বলি স্যার কেন এত টিউলিপ গাছ লাগায়, আসলে সে তার ভালোবাসার মানুষের জন্য লাগায়। রক্সি বলে, থ্যাংক ইউ, আমার অনেক পছন্দ হয়েছে। ক্যাবিন বলে, আগামী 2 দিন পর আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আগামীকাল আমরা মায়ের সঙ্গে দেখা করতে যাব। এটা শুনে রক্সি কিছুটা ভয় পেয়ে যায়, তবে ক্যাবিন বলে, তুমি চিন্তা করো না, আমার মা তোমাকে অনেক পছন্দ করবে। অন্যদিকে ক্লাইড স্বপ্নে দেখে রক্সি বিয়ের পোশাক পরেছে। ক্লাইড হাত বাড়িয়ে তাকে ডাকে, তবে রক্সি তার পাশ দিয়ে চলে যায়। সে ক্যাবিনের হাত ধরে। রক্সি বলে, ক্লাইড, আমি তোমাকে এখন আর ভালোবাসি না, আমি অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছি। ক্লাইড বলে, আমি বিশ্বাস করি না। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চায়, তবে সেখানে সে কিছুই দেখতে পায় না। তখনই ক্লাইডের ঘুম ভেঙে যায়। সে বলতে থাকে, রক্সি, তুমি কোথায় গিয়ে লুকিয়ে আছো? এরপর তারা গাড়ি থেকে নামলে সামনে রক্সি আর ক্যাবিনকে দেখতে পায়। ক্যাবিন যখন ক্লাইডকে দেখে তখন সে ইচ্ছে করে রক্সিকে কিস করতে শুরু করে। এরপর তারা গাড়িতে উঠে চলে যায়। ক্লাইড তাদেরকে ফলো করতে বলে। তারা ফলো করতে করতে একটা বাড়ির সামনে চলে আসে। ক্লাইড ভেতরে যেতে চায়, তবে গার্ডেরা তাকে আটকায়। অ্যাসিস্ট্যান্ট বলে, তোমরা জানো তোমরা কাকে আটকাচ্ছ? ইনি কোহান গ্রুপের প্রেসিডেন্ট। গার্ডেরা বলতে থাকে, কোহান গ্রুপ? এই নাম তো জীবনেও শুনিনি। যে এখানে থাকে তার তুলনায় তোমরা কিছুই না। তারা তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে ভেতরে রক্সি নিজের বিয়ের পোশাক দেখে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল তার মায়ের ডিজাইন করা সেই বিয়ের পোশাক। ক্যাবিন বলে, এটা আমি আবার নতুন করে বানিয়েছি। রক্সি তখন অনেক খুশি হয়ে যায়। তখনই ক্যাবিনের অ্যাসিস্ট্যান্ট ধীরে ধীরে তাকে বলে, নিচে ক্লাইড এসেছে আর সে ভেতরে আসতে চাইছে। ক্যাবিন বলে, ঠিক আছে। সে রক্সিকে কোলে করে নিয়ে উপরে চলে যায়। জানালার পাশে এসে ক্যাবিন একবার ক্লাইডের দিকে তাকায়। এরপরই সে রক্সিকে কিস করতে শুরু করে। নিচে ক্লাইড পাগল হয়ে যায়, সে চিৎকার করে রক্সিকে ডাকছিল। তবে ক্যাবিন তখন পর্দা লাগিয়ে দেয়। পরদিন সকালে ক্যাবিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ক্লাইড কি চলে গেছে? সে বলে, না, সে এখনও নিচে দাঁড়িয়ে আছে। ক্যাবিন বলে, তাহলে তাকে ভেতরে ডাকো। এরপর সে রক্সির কাছে এসে তার সঙ্গে দুষ্টামি করতে শুরু করে। তখনই ক্লাইড এসে বলে, তোমরা এখানে কি করছো? রক্সি, আমি তোমার জন্য পুরো দেশ উল্টোপাল্টা করে ফেলেছি, শুধুমাত্র তোমাকে খুঁজতে দিনরাত পরিশ্রম করছি, আর তুমি এখানে অন্য পুরুষের সঙ্গে এইসব করছো? রক্সি বলে, তুমি এখানে কি করছো? ক্লাইড বলে, ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এবার আমার সঙ্গে বাড়িতে চলো। ক্যাবিন বলে, এটা ওর বাড়ি, নিজের বাড়ি ছেড়ে ও তোমার কাছে কেন যাবে? আর তাছাড়া খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে চলেছে। ক্লাইড বলে, রক্সি, তুমি যে অভিনেতা ভাড়া করেছো সে একদমই প্রফেশনাল নয়, সে ঠিকমতো মিথ্যাটাও বলতে জানে না। রক্সি বলে, ও একদমই মিথ্যা বলছে না, আমাদের সত্যিই বিয়ে হতে চলেছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাদের বিয়েতে এসো। সে নিজের আংটিটা দেখায়। ক্লাইডের মনে পড়ে রক্সির সঙ্গে তার বিয়ের পর
রক্সি সবসময় তাদের বিয়ের আংটি পরে থাকতো এবং সে কথা দিয়েছিল সে এই আংটি কখনোই খুলবে না। ক্লাইড বলে, তুমি আমাদের বিয়ের আংটি কি করেছো? রক্সি বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। ক্লাইড বলে, আমার আংটি আমি এখনও পরে রেখেছি, অথচ তুমি বিয়ের আংটিটা ফেলে দিয়েছো। রক্সি বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো, তাহলে আমি কেন অন্য কাউকে বিয়ে করতে পারবো না? ক্লাইড বলে, ঠিক আছে, তুমি আমার ওই অন্যায়টা ক্ষমা করে দাও, আমি তোমার এই অন্যায়টা ক্ষমা করে দিচ্ছি, এবার চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। কেভিন রক্সিকে কোলে তুলে নিলে ক্লাইড বলে, তুমি যদি আমার সঙ্গে না যাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি জীবনও তোমাকে ক্ষমা করব না। কেভিন তাকে নিয়ে উপরে চলে যায় আর গার্ডেরা ক্লাইডকে বের করে দেয়। এরপরে সিনে দেখা যায় রক্সি গাড়ি থেকে নেমেছে। কেভিন বলে, ভেতরে আমার মা রয়েছে। রক্সির মনে পড়ে প্রথমবার যখন সে ক্লাইডের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন সে তাকে কীভাবে অপমান করেছিল। তার মন খারাপ দেখে কেভিন বলে, তুমি আমার উপর ভরসা রাখো, পৃথিবীতে সবাই একরকম হয় না। এরপর রক্সি কেভিনের মায়ের সঙ্গে দেখা করতে গেলে কেভিনের মা বলে, তোমার নাম রক্সি? আমার ছেলে সারাক্ষণ তোমার কথা বলে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। রক্সি তার উপহার দেখালে কেভিনের মা বলে, আমার খুব পছন্দ হয়েছে, তুমি আমাকে যাই দাও না কেন সেটাই আমার পছন্দ হবে। সে বলে, আমারও তোমাকে দেওয়ার কিছু জিনিস আছে। তখনই মেইডরা অনেকগুলো জিনিস নিয়ে আসে। রক্সি বলে, এগুলো অনেক দামি জিনিস। কেভিনের মা বলে, তুমি এসব কী বলছো? তুমি আমার ছেলের বউ হবে, আমার তো তোমাকে আরও জিনিস দেওয়া উচিত। কেভিন তাকে জিনিসগুলো নিতে বলে। এরপর সে বলে, বাইরে পুরো বাড়ি সাজানো হয়েছে, তুমি গিয়ে একটু ঘুরে দেখতে পারো। সে চলে গেলে কেভিনের মা বলে, কিছুদিন পর তোমাদের বিয়ে আর এখন তুমি তাকে প্রপোজ করছো? কেভিন বলে, আমি জানি সব কিছু অনেক তাড়াহুড়া হয়ে যাচ্ছে, তবে আমি কোনো কিছুতে কোনো কমতি রাখতে চাই না। ও যেটার যোগ্য আমি তার সব কিছুই ওকে দেব। অন্যদিকে ক্লাইড মিস্টার ওলসনের একটা পার্টিতে এসেছে, সেখানে তার পিছু পিছু ওয়েন্ডিও চলে এসেছে। ক্লাইড বলে, তুমি এখানে কি করছো? আমার মায়ের দেখাশোনা কে করছে তাহলে? ওয়েন্ডি বলে, আমি একজন কেয়ারটেকার রেখে এসেছি, চলো আমরা তাড়াতাড়ি ভেতরে যাই। এরপর তারা ভেতরে আসলে ওয়েন্ডি বলে, এই জায়গাটা অনেক রোম্যান্টিক মনে হচ্ছে মিস্টার ওলসন হয়তো তার প্রেমিকাকে আজ প্রপোজ করতে চলেছে। এই টিউলিপ ফুলগুলো কত সুন্দর, কেউ যদি আমার জন্য আনতো। ক্লাইড বলে, রক্সিরও টিউলিপ ফুল অনেক পছন্দ। তখনই রক্সি সেখানে আসে আর সে ভীষণ খুশি ছিল। হঠাৎ করেই তার নজর পড়ে ক্লাইডের ওপরে। সে ক্লাইডের কাছে আসলে ক্লাইড বলে, তুমি এখানে কি করছো? তুমি জানতে আমি এখানে আসব, তাই আমাকে ফলো করতে করতে চলে এসেছো, তাই না? তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমরা আবার আগের মতো থাকবো। রক্সি বলে, তোমার সঙ্গে সবসময় একটা মেয়ে থাকে, তারপরেও তুমি আমাকে তোমার সঙ্গে ডাকছো, তোমার কি সত্যিই কোনো লজ্জা শরম নেই? ওয়েন্ডি বলে, এত নাটক কেন করছো? তুমি তো আমাদের জন্যই এসেছো। ক্লাইড এখানে এসেছে সেটা জেনেই তো এসেছো, তাই না? রক্সি বলে, আমি যদি বলি এই পার্টি রাখাই হয়েছে আমার জন্য? ওয়েন্ডি হেসে বলে, আর কত মিথ্যা বলবে, তুমি একটা ডিভোর্স মহিলা, মিস্টার ওলসনের মতো এত বড়লোক মানুষ তোমাকে পছন্দ করবে? ক্লাইড, আমি শুনেছি মিস্টার ওলসন অনেক রাগী মানুষ, সে যদি এসে দেখে অন্য কেউ তার প্রেমিকার নাটক করছে তাহলে সে রক্সিকে তো ছাড়বেই না, সঙ্গে আমাদেরকেও ছাড়বে না। ক্লাইড বলে, রক্সি যথেষ্ট হয়েছে, তুমি অনেক নাটক করেছো, এবার চলো আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো। রক্সি বলে, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি তো বলছি এই পার্টি আমার জন্য রাখা হয়েছে। ক্লাইড বলে, কে রেখেছে? তোমার ওই ভাড়া করা ছেলেটা। তুমি এখন কি বলতে চাইছো? তুমি হবে মিসেস ওলসন? আশেপাশের লোকেরা বলতে থাকে, দেখো এই মেয়েটার হাতে একটা ব্লু রঙের ডায়মন্ড রয়েছে। আমি শুনেছিলাম মিস্টার ওলসন তার প্রেমিকার জন্য ব্লু ডায়মন্ড নিলাম থেকে কিনে এনেছে। তাহলে কি সত্যিই সে মিস্টার ওলসনের প্রেমিকা নাকি? ওয়েন্ডি বলে, অসম্ভব, ও সামান্য একটা হাউসওয়াইফ, এখন ডিভোর্স হয়ে গেছে, ওকে মিস্টার ওলসন কেন পছন্দ করবে? নিশ্চয়ই এই আংটি ফেক। ক্লাইড তার হাত থেকে ওই আংটিটা খুলে ফেলতে বলে। রক্সি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কেভিন নিজের হাতে আমাকে এটা পরিয়ে দিয়েছে, আমি কেন খুলবো? ওয়েন্ডি বলে, ও যদি এই আংটি না খোলে তাহলে মিস্টার ওলসন এসে আমাদের উপরেও রেগে যাবে। ক্লাইড বলে, রক্সি তুমি কি ওয়েন্ডির মতো একটু বুদ্ধিমতী হতে পারো না? মিস্টার ওলসনের সঙ্গে ঝামেলায় পড়ার কোনো প্রয়োজন আছে? রক্সি বলে, ওয়েন্ডি যা বলে তুমি তাই বিশ্বাস করো। সত্যি আমার এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি। তবে এরা দুজন তার কথা না শুনে জোর করে সেই আংটি খুলতে শুরু করে। তখনই সবাই বলতে থাকে, মিস্টার ওলসন এসেছে। কেভিন এসে বলে, কার এত বড় সাহস হলো আমার প্রেমিকার গায়ে হাত দেওয়ার?
এরা দুজনেই ভীষণ অবাক হয়ে যায় যে কেভিন আসলে মিস্টার ওলসন। ওয়েন্ডি মনে মনে বলছিল, রক্সি এত বড়লোক মানুষ ধরেছে, অসম্ভব। তখনই কেভিনের মা সেখানে আসে। সে বলে, এটা বুঝি তোমার এক্স হাজব্যান্ড আর তার মিস্ট্রেস? তুমি চিন্তা করো না, আমরা এদেরকে দেখে নিচ্ছি। ওয়েন্ডি মনে মনে বলছিল, রক্সি, আমি যদি শান্তিতে না থাকি তোমাকেও থাকতে দেব না। সে বলে, আপনি নিশ্চয়ই মিস্টার ওলসনের মা, আপনি হয়তো জানেন না, এই মেয়েটা খুব খারাপ একটা মেয়ে। সে তার আগের শাশুড়ির এমন অবস্থা করেছে যে সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। এখন যখন সে আপনার ছেলেকে পেয়েছে, তখন তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে আপনার ছেলের কাছে এসেছে। এমন মেয়ের সঙ্গে যদি আপনার ছেলের বিয়ে হয়, তাহলে আপনার অবস্থাও রক্সির আগের শাশুড়ির মতো হবে। রক্সি বলে, ক্লাইড, তুমি কি কিছু বলবে না? 7টা বছর আমরা একসঙ্গে ছিলাম। ক্লাইড বলে, ও তো ভুল কিছু বলেনি, তাই না? রক্সি বলে, আমি জানি আমার কারণেই তোমার মা অসুস্থ হয়ে গিয়েছিল। এই জন্য আমি তোমার মায়ের গত 2 বছর ধরে সেবা করে এসেছি। কিন্তু তোমার মা কয়েক মাস পরেই সুস্থ হয়ে যায়। তারপরেও এতগুলো বছর ধরে সে আমার সঙ্গে নাটক করে এসেছে, আমাকে এতভাবে টর্চার করেছে। আর এই বিষয়টা তুমি জানতে, তুমি নিজের সামনে আমাকে টর্চার হতে দেখেছো, আমাকে মিথ্যা বলে ডিভোর্স করিয়েছো, এমনকি আমাকে চিট করেছো। ক্লাইড বলে, তুমি সব কিছু জানতে পেরেছো? তবে জানো, মা এখন সত্যি আবার প্যারালাইজড হয়ে গেছে। মায়ের এখন তোমাকে প্রয়োজন। কেভিন তখন তাকে একটা ঘুষি মারে। এরপর সে তার লোকজন দিয়ে তাদেরকে বের করে দিতে বলে। পরে সে একটা ফুলের তোড়া নিয়ে মাটিতে বসে পড়ে আর রক্সিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি আছো? আজ সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোমার প্রতি লয়াল থাকব। আমি গত 10 বছর ধরে তোমাকে ভালোবাসি, আগামী সারা জীবনও আমি তোমাকে ভালোবেসে যাব। দয়া করে আমাকে একটা সুযোগ দাও। কেভিনের মা বলে, হ্যাঁ, ওকে হ্যাঁ বলে দাও। রক্সি তখন হ্যাঁ বলে দেয়। কেভিন উঠে তাকে একটা কিস করে আর এদের দুজনকে বের করে দেওয়া হয়। ওয়েন্ডি বলতে থাকে, ক্লাইড, দেখেছো, রক্সি এখন অন্য লোককে বিয়ে করছে, তুমি ওকে ভুলে যাও, চলো আমরা একসঙ্গে সংসার করতে শুরু করি। ক্লাইড বলে, অসম্ভব, আমার স্ত্রী শুধুমাত্র রক্সি। সে তাকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এরপর রক্সি ভেতরে আসলে তার শাশুড়ি বলে, আসো, আমি তোমার জন্য রান্না করেছি। রক্সি বলে, আন্টি, আপনি আমাকে বলতেন, আমি রান্না করতাম। কেভিনের মা তাকে বসিয়ে বলে, রান্না করার লোকের অভাব নেই, তুমি ভালো থাকলেই চলবে, আমরা তো একটাই পরিবার, তাই না? রক্সির তখন তার আগের শাশুড়ির কথা মনে পড়ে, যখন সে কত কষ্ট করে তার শাশুড়ির জন্য রান্না করত। তবে তার শাশুড়ি তার রান্নার প্রশংসা তো করতই না, বরং তাকে অনেক অপমান করত। বর্তমানে খাবার খাওয়ার সময় তার চোখে পানি চলে আসে। অন্যদিকে ক্লাইড আবারও রক্সিকে প্রপোজ করার জন্য একটা জায়গা অনেক সুন্দর মতো সাজায়। রক্সি যখন গাড়িতে চড়ে যাচ্ছিল, তখন হঠাৎ তার গাড়ি থেমে যায়। ক্লাইডের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম, আপনি আমার সঙ্গে চলুন। রক্সি বুঝে যায় যে ক্লাইড কিছু একটা করতে চাইছে। এরপর সে সেখানে গেলে ক্লাইড তাকে একটা ফুলের তোড়া দিতে চায়, তবে রক্সি সেটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে বলে, তুমি আসলে কি চাইছো? ক্লাইড বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তবে আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো, আমি আর কখনোই এরকমটা করব না, আমি তোমাকে খুব ভালোবাসি। রক্সি বলে, তুমি আমাকে খুব ভালোবাসো? তুমি আমাকে এই কথাটা না বলে ওয়েন্ডিকে গিয়ে বলো, সেটা তোমার জন্য কাজে দেবে। ক্লাইড বলে, আমি তো তোমাকে বলেছি, ওয়েন্ডি শুধুমাত্র একটা ভুল ছিল, আমি ভালোবাসি শুধুই তোমাকে। রক্সি বলে, এগুলো এখন বলে কি লাভ বলো, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হতে চলেছে। ক্লাইড তার হাত ধরলে তখন সেখানে কেভিন চলে আসে। ক্লাইড বলে, তুমি এখানে কি করছো? তুমি কি মনে করছো রক্সি তোমাকে ভালোবাসে? না, গত 7 বছর ধরে ও আমাকে ভালোবাসে। ও আমার জন্য চাকরি ছেড়ে দিয়েছে, আমার বাড়ির সব কাজ করেছে, আমার মায়ের দেখাশোনা করেছে। ও তোমার জন্য কি করেছে বলো তো? কেভিন বলে, তাহলে তুমি জানো যে ও তোমার জন্য কত কিছু করেছে, কিন্তু তুমি ওর জন্য কি করেছো? রক্সি বলে, ক্লাইড, তার মানে তুমি সবই জানতে আমি তোমার জন্য কত কষ্ট করেছি, কিন্তু তুমি কখনোই আমাকে সাপোর্ট করোনি। বিয়ের শুরু থেকেই তোমার মা আমাকে পছন্দ করতো না, কিন্তু তুমি তোমার মাকে সামলাতে পারোনি। বিয়ের পর সে আমার উপর কত অত্যাচার করতে শুরু করেছে, জিনিসপত্র ভেঙে ফেলা, আমার উপর থুতু ফেলা, কথায় কথায় আমাকে ধরে মারা, গালাগাল করা, এগুলো নিত্যদিনের কাজ ছিল। আমি যখন তোমাকে এই বিষয়ে বলতাম, তখন তুমি আমাকে কি বলতে? দেখো, আমার মায়ের বয়স হয়ে গেছে, আর তাছাড়া সে আমার মা, তাকে আমি কিভাবে কথা বলবো বলো তো? তুমি একটু ধৈর্য ধরো। রক্সি বলতে থাকে, এরপর থেকে তুমি আমাদেরকে অ্যাভয়েড করার জন্য প্রায় সারা রাতই কাজ করতে, বাড়িতে আসতে না। তুমি হয়তো জানোই না কত রাত আমি শুধু কেঁদে কাটিয়েছি।
তোমার বাড়ি আমার জন্য একটা জাহান্নাম ছিল। অনেক কষ্টে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। এখন আমি শুধু চাই তোমার থেকে দূরে থাকতে, যতটা দূরে ততটা ভালো। কেভিন বলে, আমার আরও আগে ফিরে আসা উচিত ছিল। রক্সি বলে, না, তুমি একদম ঠিক সময় এসেছো। যখন আমার কাউকে প্রয়োজন ছিল তখনই তুমি এসেছো। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। ক্লাইড কান্না করতে শুরু করলে ওয়েন্ডি এসে বলে, প্লিজ কান্না করো না, আমি তো আছি তোমার সাথে, আমরা দুজন একসাথে থাকবো। এরপর ওয়েন্ডি বলছিল, ক্লাইড, অবশেষে আমরা আমাদের বাড়িতে ফিরে যাচ্ছি। এরপর আমরা সারা জীবন সুখে থাকব। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার শুধুমাত্র ফিরে যাচ্ছে সিসিটিভি ফুটেজ দেখার জন্য। তখনই অ্যাসিস্ট্যান্টের কাছে একটা এসএমএস আসলে সে বলে, স্যার, হসপিটাল থেকে খবর এসেছে, বড় ম্যাডাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এমনকি সে কথাও বলতে পারবে। ওয়েন্ডি এটা শুনে লাফিয়ে ওঠে। সে বলে, সে কথা বলতে পারবে মানে? ক্লাইড বলে, মনে হচ্ছে তুমি খুশি না? ওয়েন্ডি বলে, এমনটা না, আসলে আমি অনেক বেশি খুশি। আমি ভাবতেও পারিনি সে যে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর তারা যখন একসঙ্গে যাচ্ছিল তখন ওয়েন্ডি বলে, ক্লাইড, তুমি তোমার কাজ করো, আমি গিয়ে আন্টিকে দেখে আসি। এরপর ক্লাইড হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে সে দেখতে পায় আসলে ওয়েন্ডি তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ওয়েন্ডি ম্যাডাম এরকম কাজ করতে পারে। ক্লাইডের মনে পড়ে রক্সি তাকে বলেছিল ওয়েন্ডি আমাকে ধাক্কা দিয়েছে। সে তখন ওই দিনের রাস্তার সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে বলে। একটু পরে রাস্তার সিসিটিভি ফুটেজ নিয়ে আসা হলে ক্লাইড বুঝতে পারে তার মানে রক্সি মিথ্যা কথা বলেনি, আর এখন ওয়েন্ডি রয়েছে তার মায়ের সাথে। সে তাড়াতাড়ি তার মায়ের কাছে যেতে থাকে। এদিকে ক্লাইডের মা যখন শুয়েছিল তখন ওয়েন্ডি সেখানে আসে। সে বলে, আমি শুনেছি আপনি নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন। সে তাকে একটা থাপ্পড় মারে, পরে বলে, বুড়ি, ওপর থেকে ফেলে দেওয়ার পরও তুই বাঁচলি কি করে? তবে তুই চিন্তা করিস না, তোকে আমি আর বাঁচতে দেব না। সে হাতে একটা ইঞ্জেকশন নিয়েছিল। তবে তখনই সেখানে ক্লাইড চলে আসে। সে তার হাত থেকে ইঞ্জেকশনটা নিয়ে নেয়। ওয়েন্ডি বলে, বিশ্বাস করো, এটা একটা ভিটামিন। ক্লাইড এরপরে তাকে ওই ভিডিওটা দেখায়। পরে সে তাকে থাপ্পড় মেরে বলে, আমাকে সত্যি করে বলো, তুমি রক্সিকে এর আগে কতবার ফাঁসিয়েছ? এর মধ্যেই ওই ইঞ্জেকশনের রিপোর্ট চলে আসে, যেটা ছিল একটা বিষ। ওয়েন্ডি এরপর মাটিতে বসে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। ক্লাইড তাকে নিয়ে গিয়ে শাস্তি দিতে বলে। এরপর ওয়েন্ডির কাছে বাড়ির বাটলারকেও নিয়ে আসা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার, আপনি যখন রক্সি ম্যাডামকে এই ঘরে বন্দি করেছিলেন তখন ওয়েন্ডি বাটলারকে টাকা দিয়ে তাকে টর্চার করতে বলেছিল। সেই ভিডিও ফুটেজও তারা দেখায়। ওয়েন্ডি বলে, মিথ্যা কথা, সব কিছু বাটলার নিজে থেকেই করেছে। বাটলার বলে, ওয়েন্ডি ম্যাডাম আমাকে টাকা পাঠিয়েছে, সেগুলো এখনও আমার অ্যাকাউন্টে আছে, আপনি চাইলে চেক করতে পারেন। রক্সি ম্যাডামকে টর্চার করতে ওয়েন্ডি আমাকে বলেছে। ক্লাইড তাদেরকে শাস্তি দিতে বলে চলে যেতে চাইলে ওয়েন্ডি বলে, তুমি কি ভেবেছো তুমি রক্সিকে অনেক ভালোবাসো? যদি সত্যিই তুমি তাকে ভালোবাসতে তাহলে আমার কথায় তাকে শাস্তি দিতে না। সত্যি কথা হলো তুমি কখনোই তাকে বিশ্বাস করনি। ক্লাইড বেরিয়ে যায় আর এদেরকে আরও শাস্তি দেওয়া হচ্ছিল। এরপর ক্লাইডের মা এক নার্সের গায়ে ওষুধ ফেলে দিলে নার্স প্রচণ্ড রেগে যায়। সে তাকে আরও মারতে থাকলে ক্লাইড এসে দেখে ফেলে। সে বলে, এইভাবে তুমি আমার মায়ের খেয়াল রাখছো? বেরিয়ে যাও, তোমাকে আর আসতে হবে না। ক্লাইডের মা তখন কান্না করে বলতে থাকে, আমি কখনোই ভাবতে পারিনি রক্সি চলে গেলে আমার জীবন যে এত কষ্টের হয়ে যাবে। এখন কেউ আমাকে চোখেই দেখতে পারে না। আমি প্রায়ই রক্সির গায়ে ওষুধ ফেলে দিতাম, খাবার ফেলে দিতাম, কিন্তু সে কখনোই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো না। উল্টো আমাকে মুছে দিত, আরও আমাকে চেক করতো যে আমার কোথাও পুড়ে গেছে কিনা। আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি গিয়ে ওকে নিয়ে আসো, ওকে বলবে যে আমি তোমাদের সম্পর্ক মেনে নিয়েছি, আমি ওকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি। এটা শুনলেই ও অবশ্যই ফিরে আসবে। কিছুদিন পর সে বাড়িতে ফিরে আসে। তবে যখনই সে খাবার খায় সে বলে, এটা কেমন খাবার, এগুলো মানুষ খেতে পারে? মেইড বলে, ম্যাডাম, খাবার তো শেফ রান্না করেছে, আগে সব খাবার রক্সি ম্যাডাম রান্না করতো। আপনি এখন অসুস্থ, ডাক্তার বলেছে আপনাকে মশলা ছাড়া খাবার খেতে। কিন্তু কোনো শেফ বুঝতেই পারছে না মশলা ছাড়া খাবার আবার টেস্টি কী করে বানায়। একমাত্র রক্সি ম্যাডাম অনেক যত্ন করে খাবার আপনার জন্য বানাতো। মশলা ছাড়া রান্না করলেও সেগুলো খেতে ভালো লাগতো। ক্লাইডের মা বলতে থাকে, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে রক্সি আমার জন্য এত কিছু করেছে। এরপর ডাক্তার ক্লাইডের মাকে দেখে বলে, ওনার পা ব্যথা করছে, যদি একটু ম্যাসাজ করা যায় তাহলে পা ব্যথাটা একটু কমবে। ক্লাইডের মা বলে, আগে প্রায়ই রক্সি আমার পা ম্যাসাজ করে দিত, এরপর আমার পা ব্যথা অনেক কমে যেত।
যখন থেকে রক্সি গেছে তখন থেকে বাড়ির একটা নার্সও পা ঠিকমতো মাসাজ করে দিতে পারছে না। তখনই একজন মেইড এসে বলে, ম্যাডাম এই মোজাগুলো পরে নিন, এগুলো আপনার পা গরম রাখবে। ক্লাইডের মা সেটা ফেলে দিয়ে বলে, না, ওয়েন্ডির কোনো জিনিস আমার প্রয়োজন নেই, আমি মরে গেলেও ওর কোনো জিনিস ব্যবহার করব না। মেইড বলে, কিন্তু ম্যাডাম এগুলো রক্সি ম্যাডাম বানিয়েছে, সে ডাক্তারের কাছে জেনেছে আপনার পা কি করলে একটু ভালো থাকবে, সে আপনার পা গরম রাখার জন্য সব থেকে ভালো উলটা কিনে এনেছে, এরপর নিজের হাতে এই মোজাগুলোকে বুনেছে। ক্লাইডের মা বলতে থাকে, আমি এটা কি করলাম? রক্সি এত ভালো একটা মেয়ে ছিল, অথচ আমি তাকেই বের করে দিলাম। এরপর সে ক্লাইডকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমার তোমাদের মাঝখানে আসা একদমই উচিত হয়নি, আমি তোমার সংসারটা ভেঙে দিয়েছি। ক্লাইড বলে, তাহলে এই মোজাগুলো পরে নাও, রক্সি তোমার জন্য অনেক কিছু করেছে। পরদিন মেইড ক্লাইডের মাকে একটা ব্রেসলেট দেয়। ক্লাইডের মা বলে, এই ব্রেসলেটটা তো ভেঙে গিয়েছিল, রক্সি ভেঙে ফেলেছিল। মেইড বলে, না ম্যাডাম, এই ব্রেসলেট রক্সি ম্যাডাম ভাঙেনি, বরং ওয়েন্ডি ম্যাডাম ভেঙেছিল, আমি নিজের চোখে দেখেছি সে ভেঙেছে, এরপর সে নিজেই রক্সি ম্যাডামকে ফাঁসিয়ে দিয়েছে। ক্লাইডের মা বলে, এই কথা তুমি আমাকে আগে কেন বলোনি? মেইড বলে, ম্যাডাম আমি আপনাকে বলেছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি, আপনি নিজে থেকেই রক্সি ম্যাডামকে দোষ দিতে শুরু করেছেন। ক্লাইড বলে, কিন্তু এটা তো ভেঙে গিয়েছিল, তাহলে ঠিক হলো কিভাবে? মেইড বলে, রক্সি ম্যাডাম একটা এক্সপার্টকে খুঁজে বের করেছে, এরপর সে তার কাছে মিনতি করে করে এই ব্রেসলেটটা ঠিক করেছে। ক্লাইডের মা বলে, ক্লাইড, রক্সি কবে ফিরে আসবে? আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, আমি অনেক অন্যায় করেছি। ক্লাইড বলে, ও আর আসবে না, ওর বিয়ে হয়ে যাচ্ছে। তার মা বলে, তুমি এটা কি বলছো? আমি তোমাকে বলে রাখছি, ও ছাড়া আমি অন্য কাউকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেব না। ও চলে গেছে আমার উপর রাগ করে, কারণ আমি ওকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিইনি। এবার আমি তোমার সাথে যাব, আমরা দুজন মিলে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসব। এরপর এরা দুই মা ছেলে রক্সির বাড়ির সামনে আসে। রক্সি বলতে থাকে, আপনারা এখানে কি করছেন? ক্লাইডের মা বলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কেবিনের মা বলে, বাড়ি? ও আমার ছেলের বউ, এটা ওর বাড়ি, ও আপনার সঙ্গে কেন যাবে? ক্লাইডের মা বলে, আমি জানি আপনি অনেক ধনী মানুষ, কিন্তু তাই বলে আপনি অন্য কারো ছেলের বউকে কেড়ে নিতে পারেন না। রক্সি বলে, আমাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে, আর আপনি ভুলে যাবেন না ডিভোর্সের আইডিয়াটা আপনারই ছিল। ক্লাইডের মা বলে, আমি অন্যায় করেছি, আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি, তুমি জানো না তুমি চলে আসার পর জীবন কতটা কষ্টের হয়ে গেছে। ওয়েন্ডি আমাকে সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সে আমাকে অনেক টর্চার করেছে, এমনকি নার্সরা পর্যন্ত আমাকে টর্চার করেছে, বাড়ির একটা দাসীও আমার খেয়াল রাখতে পারে না। কেবিনের মা বলে, ও আচ্ছা, মানে আপনার এখন একজন ভালো দাসী দরকার, তাই তো? ক্লাইডের মা বলে, একদমই না। ক্লাইড বলে, আমরা ওয়েন্ডিকে শাস্তি দিয়েছি, সে ভিডিও বের করে দেখায়। রক্সি বলে, তো আপনারা দুজন কি ভুলে যাচ্ছেন? আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আপনারা দুজন। ক্লাইডের মা বলে, তো এখন তুমি কি চাইছো? আমরাও নিজেদেরকে শাস্তি দেই? আমি তো অলরেডি ক্ষমা চাইছি, তাই না? রক্সি বলে, আপনারা কি ভাবছেন আপনাদের একটা সরি আপনারা আমার সঙ্গে যা করেছেন তার জন্য যথেষ্ট? ক্লাইডের মা বলে, আমি ভেবেছিলাম তুমি ওয়েন্ডির মতো না, কিন্তু এখন দেখছি তুমি ওয়েন্ডির মতোই, তুমি আরেকটা ধনী ছেলে পেয়ে গেছো বলে আমার ছেলেকে ছেড়ে দিচ্ছ। কেবিনের মা বলে, আপনি কিভাবে কথা বলছেন? আপনি আপনার ছেলের বউকে অপমান করেছেন, আপনার ছেলে আরেকটা মেয়ের সঙ্গে চিট করেছে। ক্লাইডের মা বলে, তাতে কি হয়েছে? আমি আগে কখনোই ওকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিইনি, কিন্তু তারপরেও ও আমার বাড়িতে থেকেছে, আর এখন আমি মেনে নিচ্ছি, তাহলে ওর তো খুশি হওয়া দরকার, ওর তো আমার সঙ্গে খুশি মনে যাওয়া দরকার। ক্লাইড বলো, বিশ্বাস করো রক্সি, এবার যদি তুমি আমাদের সঙ্গে ফিরে চলো, আমরা তোমাকে খুব ভালো রাখবো। রক্সি বলে, তোমার জন্য বলা খুব সহজ, তুমি তো জানোই না তোমার বাড়িতে আমি কি কি সহ্য করেছি। আপনার কি সত্যি আমার জন্য খারাপ লাগছে, নাকি আসলে আপনার কেউ দেখভাল করতে পারছে না বলে আপনি আমাকে নিতে চাইছেন? আমি আপনার ছেলের বউ ছিলাম 2 বছর, 2 বছর আমি আমার সব কিছু দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি, আমি আপনাকে নিজের মা মনে করেছি, কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি? আপনি ওয়েন্ডির সঙ্গে মিলে আমাকে মারতে চেয়েছিলেন। ক্লাইডের মা বলে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে এবার সব কিছু দিয়ে ভরিয়ে রাখবো। কেবিন বলে, আপনি ওকে কী দিতে পারবেন? আপনি যা দিতে পারবেন আমিও তা দিতে পারবো, আপনি যা না দিতে পারবেন আমি সেটাও দিতে পারবো। কেবিনের মা বলে, ঠিক কথা, আপনার বাড়িতে ও শুধুমাত্র একটা দাসীর মতো থেকেছে, আর আমার এখানে ও একটা প্রিন্সেসের মতো থাকবে। রক্সি এরপর কেবিনের হাত ধরে তাদের সামনে দিয়ে চলে যায়। ক্লাইড বলতে থাকে, রক্সি আমি তোমাকে ছাড়বো না, আমি এত সহজেই হার মানবো না। এরপর দেখা যায় এরা 3 জন শপিংয়ে এসেছে। কেবিনের মা রক্সির জন্য নিজের হাতে গয়না পছন্দ করে দিচ্ছে। ক্লাইডের মায়ের মনে পড়ে
আগেরবার ক্লাইড তাকে বলেছিল, মা, রক্সির জন্য আমরা এখনও একটা উপহার কিনে নিও। সে রক্সিকে বলে, তুমি তোমার পছন্দ মতো কিছু একটা কিনে নাও। তখন ক্লাইডের মা বলে, হ্যাঁ কিনবেই তো, ও তো তোমাকে বিয়েই করেছে শুধুমাত্র টাকা ওড়ানোর জন্য। রক্সি বলে, না না, আমার কোনো গিফট লাগবে না। বর্তমানে ক্লাইডের মা বলছিল, আমি এরকম ব্যবহার ওর সঙ্গে কি করে করলাম। সে সব কিছুর জন্য নিজেকেই নিজে দোষ দিচ্ছিল। এরপর তারা বিয়ের অনুষ্ঠানটা কেমন হবে সেই বিষয়ে কথা বলছিল। রিসেপশনিস্ট জিজ্ঞেস করে, ডেকোরেশন কীরকম হবে। কেভিনের মা একটা ফটো অ্যালবাম বের করে বলে, এটার মধ্যে থেকে আপনি ছবি সিলেক্ট করে নিন। রক্সি দেখতে পায় সেটার মধ্যে সব তার ছবি। কেভিন বলতে থাকে, রক্সি, তুমি নিশ্চয়ই জানো আমি আগে থেকেই তোমাকে পছন্দ করতাম। এরপর রক্সি বলে, কিন্তু এগুলো তো আমার কলেজের ছবি, তখন তো তুমি বিদেশ ছিলে, এই ছবি কোথায় পেলে। কেভিনের মা বলে, আমাদের পরিবারের ঝামেলায় জোর করে কেভিনকে নিয়ে আসা হয়, তবে কেভিন তোমাকে ভুলতে পারে না। সে প্রায়ই বিদেশ থেকে চলে আসতো শুধুমাত্র তোমাকে দেখার জন্য। পরে একদিন সে দেখতে পায় তোমার আর ক্লাইডের বিয়ে হচ্ছে। এরপর সে সব আশা ছেড়ে দিয়ে বিদেশ চলে যায়। তখন আমাদের পরিবারের ঝামেলা শেষ হয়ে যায় ঠিকই, তবে কেভিন ছিল না। সে প্রচণ্ড ভেঙে পড়ে। আমি খুব খুশি যে তুমি আবার ফিরে এসেছো। কেভিন এখন আগের মতো হাসি খুশি আছে। রক্সি বলে, সত্যি কথা বলতে আমারও তোমাকে দেওয়ার জন্য একটা জিনিস আছে। সে তখন একটা লাভ লেটার বের করে। সে বলে, যেদিন তুমি বিদেশ চলে যাচ্ছিলে সেদিন এই লেটারটা আমি তোমাকে দিতে চেয়েছিলাম। কেভিন চিঠি দেখে বলে, তাহলে তুমিও আমাকে পছন্দ করতে। সে তাকে জড়িয়ে ধরে। এরপর তারা যখন বের হয়ে যায় তখন দেখা যায় এরা মা ছেলে এদের কথা শুনছিল। ক্লাইড বলতে থাকে, আমি ভাবতেও পারছি না কেভিন ওকে এত ভালোবাসে। এরপর কেভিন আর রক্সির বিয়ে দেখানো হয়। সব কিছু সুন্দর মতোই চলছিল। ক্লাইডের মা বলে, তুমি কি একটু চেষ্টাও করবে না? তুমি কি সত্যি ওকে ছেড়ে দিচ্ছ? ক্লাইড বলে, কেভিন ওকে অনেক ভালোবাসে, রক্সি কেভিনের কাছেই ভালো থাকবে। তার মা বলে, সব দোষ আমার তোমাদের মাঝখানে আসা উচিত ছিল না, আমি তোমার জীবনটা একেবারে শেষ করে দিলাম। তখনই ক্লাইডের কাছে ফোন আসে যে ওয়েন্ডি পালিয়ে গেছে। দেখা যায় ওয়েন্ডি সেখানে এসেছে। সে বলতে থাকে, রক্সি, তুমি আমার জীবন শেষ করে দিয়ে এখন সুখে দিন কাটাবে। সে যখনই রক্সিকে মারতে যায় তখন ক্লাইড তার সামনে চলে আসে, আর সেই আঘাত তার গায়ে লেগে যায়। এরপর যখন ক্লাইডের জ্ঞান ফেরে তখন সে সামনে রক্সিকে দেখতে পায়। সে বলে, তুমি কি ভালো আছো? রক্সি বলে, আমি খুব ভালো আছি, কিন্তু তোমার আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন ছিল না। ক্লাইডের মা বলে, তুমি তো দেখতেই পারলে ক্লাইড তোমাকে অনেক ভালোবাসে, তুমি কি ওকে আরেকটা সুযোগ দিতে পারো না? রক্সি বলে, না, আমি এখন কেভিনকে ভালোবাসি, আপনারা ভালো থাকবেন। ক্লাইড বলে, তুমি কি তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? রক্সি বলে, হ্যাঁ, তোমার উপর আমার আর কোনো রাগ নেই। এরপর সে চলে যায়। এরপর 1 মাস পরে সিন দেখানো হয়। ক্লাইড তার মাকে নিয়ে হসপিটালে এসেছে। তার মা বলতে থাকে, তুমি যদি আরেকটু চেষ্টা করতে হয়তো রক্সি তোমার কাছে ফিরে আসতো, ওকে ছাড়া আমাদের পরিবার একেবারে অচল। তখনই তারা দেখতে পায় কেভিন রক্সিকে কোলে করে নিয়ে ভেতরে যাচ্ছে। ক্লাইড প্রচণ্ড ভয় পেয়ে যায় যে রক্সির কী হয়েছে। সে দরজার পাশে আসলে শুনতে পায় রক্সি প্রেগনেন্ট। কেভিন আর রক্সি ভীষণ খুশি ছিল। ক্লাইডের তখন অনেক খারাপ লাগে। এরপর ডাক্তার ক্লাইডকে বলে, আপনার মায়ের অবস্থা দিন দিন খুব খারাপ হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো না। দেখা যায় ক্লাইডের মা এক মেইডের সঙ্গে অনেক রাগারাগি করছিল যে তোমরা কেউই রক্সির মতো না, কেউই ঠিক করে আমার খেয়াল রাখতে পারছো না, আমি রক্সিকে চাই। ক্লাইড ভেতরে আসলে ওই মেইড বলে, বড় ম্যাডাম কোনোভাবেই ওষুধ খাচ্ছে না। ক্লাইড বলে, ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলছি। এরপর সে বলে, মা, ওষুধ খেয়ে নিন, রক্সি আর ফিরবে না। তার মা তখন কান্না করতে শুরু করে। সে বলে, আমি কত বড় অন্যায় করেছি, রক্সি আমার কত খেয়াল রাখতো, সব দোষ তোমার, তুমি কেন তোমার বউকে ফিরিয়ে আনতে পারলে না? ক্লাইড বলে, হ্যাঁ সত্যি, সব দোষ আমার। এরপর দেখা যায় ক্লাইডের মা মারা গেছে। সে কল্পনা করে তার মা মৃত্যুর সময় বলছিল, আমার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হলো আমি তোমার আর রক্সির সংসারটা ভেঙে ফেলেছি। ক্লাইড বলে, এখন অনেক দেরি হয়ে গেছে। তার মা তখন মারা যায়। ক্লাইড অনেক কান্না করে। বর্তমানে সে বলছিল, মা, আমি কোম্পানি বিক্রি করে দিয়েছি, আমি এখন বিদেশ চলে যাচ্ছি, হয়তো আর কখনো ফিরবো না, আমি চাই রক্সি ভালো থাকুক। এরপর দেখা যায় ক্লাইডের বাড়ির একজন মেইড রক্সির সঙ্গে দেখা করতে এসেছে। সে ক্লাইডের কথায় রক্সিকে একটা জিনিস দিতে এসেছে, যেটা ছিল রক্সির স্কেচ বুক, যেখানে সে কলেজে ছবি আঁকত। সেই বইয়ের একটা পাতায় লেখা ছিল, রক্সি, আমাকে ক্ষমা করে দিও। মেইড জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি ভালো আছেন তো? সে বলে, হ্যাঁ, আমি এখন ভালো আছি।
মেড বলে, আপনি অনেক কষ্ট করেছেন, আপনি ভালো আছেন দেখে আমার অনেক ভালো লাগছে। তখনই কেভিন সেখানে আসে। সে বলে, বলো তুমি কি খাবে, আমি তোমার জন্য রান্না করছি। সে রক্সির কপালে একটা কিস করে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।